স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। পে স্কেলের যে আন্দোলনটি দেখেছেন, আপনারা অনেকে বলেছেন যে পে স্কেলের আন্দোলনের শেষ দিকে আমাকে আপনার সরব দেখতে পাননি। এটা আপনারা জানেন যে আমরা কিন্তু প্রথম থেকেই পে স্কেল আন্দোলনের সাথে ছিলাম। যা ওনারা সরকারি কর্মচারীদের যে আপনার ঐক্য পরিষদের ব্যানারে যে প্রোগ্রামটি হয়েছিল শহীদ মিনারে, ওখানে কিন্তু আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা মিছিলে আমরা ওখানে অংশগ্রহণ করেছি। পরবর্তীতে ওনাদের সাথে একাত্মতা ঘোষণা করা আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করেছি এবং লাস্ট যখন যে কর্মসূচিটা গত শুক্রবারে পালন হয়েছে, ওখানে আমার যাওয়ার একান্ত ইচ্ছা ছিল, কিন্তু আমার আপন ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল এবং আমার ওই ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল, তার মা গত 2 বছর আগে ইন্তেকাল করেছেন। তো এখানে আমার এই 3 ভাগ্নি যদি আমি এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ না করি তাহলে এটা ব্যাপক সমালোচনা হবে। আর ভাইদের মধ্যে আমি দেশে এখন সবচেয়ে বড়, আমার ছোটো ভাইও গিয়েছিল, বড় ভাই দেশে নেই। তো সেই জায়গা থেকে এখানে যদি আমি না যাই এটা ব্যাপকভাবে সমালোচনা হবে। সেই জায়গা থেকে আসলে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে আসলে পে স্কেলের যে কর্মসূচিটি এটাতে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। তবে আমি সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছি এবং আমি আমার নেতৃবৃন্দের সাথে জোটের যারা তাদের সাথে কথা বলেছি। যদি কর্মচারীরা যদি ওখানে কন্টিনিউ করতো তাহলে আমি বলছিলাম যে আমি শুক্রবারের রাতেই আমি ব্যাক করবো, ঢাকাতে আসবো, কিন্তু ওনারা সিদ্ধান্ত ওইভাবে নিতে পারেননি। এখানে পে স্কেলের আন্দোলনটা আসলে এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই আন্দোলনটা তো আসলে আমাদের নিজেদের আন্দোলন না, এটা ওনারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। পে স্কেলের সেকেন্ড স্টেক হোল্ডার হিসাবে আমরা ওখানে একাত্মতা ঘোষণা করেছি। ওখানে আসলে আমাদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগও ছিল না। আর এখানে কর্মচারীদের একটি সংগঠন না, অনেকগুলো সংগঠন মিলে আপনার ঐক্য পরিষদ হয়েছে। তো এখানে আসলে আমাদের মতো করে আমরা ওখানে উপস্থিত হতে পারবো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মতো আসলে আমাদের ওখানে কোনো এখতিয়ার ছিল না। আমি থাকলে যে জিনিসটা ওনাদেরকে হয়তো আমি পরামর্শ দিতাম সেটি হচ্ছে যে যমুনা আমরা ওখান থেকে শহীদ মিনার থেকে মুভ করার পরে যেখানে আমাদেরকে মানে পুলিশ থামিয়ে দিবে আমরা ওখানে বসে পড়বো এবং ওখানে আমরা বিক্ষোভ করতে থাকবো। বিক্ষোভ করে একটা পর্যায়ে পুলিশের অনুরোধ করবে আমাদেরকে, আমরা আবার শহীদ মিনার ফিরে আসবো। যেহেতু শুক্রবার ছিল, সরকারি কর্মচারীদের কোনো সমস্যা ছিল না এবং শুক্রবার রাতে স্টে করলে ব্যাপক মিডিয়া কভারেজ হইতো, আপনার সরকার একটা বড় চাপে পড়তো এবং শনিবার কিন্তু আমরা সারাদিন ইচ্ছা করলে ওখানে থাকতে পারতাম। আমরা ইচ্ছা করলে শনিবার আবার সচিবালয় অভিমুখে মুভ করতে পারতাম, যেটা আমরা আমাদের জাতীয়করণ আন্দোলন শুরু করেছি। তো এইভাবে যদি আন্দোলনটাকে সাজানো যাইতো তাহলে অন্তত 2 দিন টিভিতে ব্যাপক মানে নিউজ হইতো, শুক্রবার পুরো সারাদিন এবং শনিবার সারাদিন, এবং শনিবারের রাত্রেও কিন্তু আমাদের একটা অংশ হইতো এখানে থাকার সুযোগ ছিল। আর আমরা থাকা শুরু করলে দেখা যেত আমাদের যে এমপি শিক্ষক কর্মচারীরা ব্যাপকভাবে তারা অংশগ্রহণ করতো, আন্দোলনটা কিন্তু কন্টিনিউ করা সম্ভব ছিল। তো এটা হইলে হয়তো একটা ভালো নিউজ আসতো আমার মনে হয়, কিন্তু দুঃখজনক আমার এই যে বললাম যে সমস্যা, এই সমস্যাটির কারণে আমি নিজে যেতে পারিনি। আর না যাওয়ার কারণে ওনারা হয়তো ওনাদের মতো করে মনে করেছেন যে ওইটাই সঠিক সিদ্ধান্ত। তবে আমি এটা শুনেছি যে ওখানে যাওয়ার পরে, যেমন এখানে যাওয়ার পরে একটা পক্ষ, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ নাকি চেয়েছিলেন যে ওখান থেকে শহীদ মিনারে এসে অবস্থান নেওয়ার জন্য, কিন্তু একটি পক্ষ ওখানে আপনার অনড় অবস্থানে থাকার জন্য আপনার সিদ্ধান্ত নেই। ফলে সরকারের পক্ষ থেকে যেটা হওয়ার হয়েছে, ওনারা ফোর্স করেছে এবং ওখান থেকে জোরপূর্বক আপনার তারা এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। জলকামান ব্যবহার করেছে, ওনারা সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, বিভিন্নভাবে বিভিন্ন ওয়েপন্স ওনারা ব্যবহার করেছেন এখানে। আমাদের যারা ওই প্রেসক্লাবের আমাদের পে স্কেল নিয়ে যারা আন্দোলনরত ছিলেন তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য। তো সব মিলিয়ে আন্দোলনটা আসলে এটা আসলে আমাদের ব্যাড লাক এবং এখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সরকারের মনে হয় ইচ্ছার অভাব ছিল না, যেটা আমরা দেখেছি। সরকারের পক্ষ থেকে সরকার খুব দ্রুত কিন্তু এই রিপোর্টটা ওনারা নিয়েছেন এবং যারা পে কমিশনে ছিলেন দায়িত্বে তারা দ্রুত রিপোর্ট দিয়েছেন, স্বল্প খরচে তারা কাজ করেছেন। সরকার এটা সরাসরি অর্থ উপদেষ্টার কাছে জমা না নিয়ে সরাসরি অর্থ উপদেষ্টার উপস্থিতিতে সরকার মাননীয় প্রধান উপদেষ্টা নিজে নিয়েছেন। সেই জায়গাগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে সরকারের পক্ষ থেকে আসলে কোনো রকমের ছিল না, পে স্কেল দেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ কম ছিল না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এটা আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে এটা কোন জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এটা প্রতিবন্ধকতা তৈরি যেই জায়গাগুলোতে হয়েছে তাদের পক্ষে সরকার আসলে পেরে উঠতে পারেনি এবং সরকারের তাদেরকে আপনার বাইপাস করে এরকম একটি বড় বিষয়ে আসলে সরকার ঝুঁকি নিতে চায়নি। সেই জায়গা থেকে সরকার আসলে প্রজ্ঞাপনটা দেয়নি। এখন প্রজ্ঞাপনটা এক রকমের অনিশ্চিত হয়ে গিয়েছে, যেহেতু সময় একেবারেই কম। আজকে আপনারা জানেন
প্রধান উপদেষ্টা উনি উপদেষ্টা পরিষদ এবং সচিবদের নিয়ে তিনি মিটিং করেছেন, ওখানে বক্তব্য দিয়েছেন। তো ওখানে আসলে ভিতরে আলোচনা কি হয়েছে এগুলো আসলে আমাদের কোনো জানার সুযোগ হয়নি। গতকালকে আমরা দেখেছি এই কমিশনের যে রিপোর্ট এটাকে পর্যালোচনা করার জন্য মন্ত্রিপরিষদের সচিব মহোদয়ের নেতৃত্বে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ এখানে সরকার একটা বড় কমিটি করে দিয়েছে এটাকে পর্যালোচনা করার জন্য। এখানে আসলে ওনাদের কি উদ্দেশ্য জানি না, যে পর্যালোচনা করে ওনারা কি এটার কোনো প্রজ্ঞাপন দিবেন নাকি এটা জাস্ট একটা মানে আপনার কর্মচারীদেরকে সান্ত্বনা দেওয়ার একটা প্রক্রিয়াও হইতে পারে। কারণ ওনারা কিন্তু কিছুদিন আগে বলেছেন যে কর্মচারীদের দাবির মুখে ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা পে কমিশন গঠন করেছি। তো এটা কি সান্ত্বনা দেওয়ার জন্য কি ওনারা এখন যে কমিটিটা করেছেন এটা কি এই জন্য, এটা আমরা জানি না। এটা এরকমও হইতে পারে, অথবা এমনও হইতে পারে হয়তো ওনারা চেষ্টা করছেন যাওয়ার আগে একটা প্রজ্ঞাপন দিয়ে দেওয়ার জন্য। তো আমরা তো অবশ্যই প্রত্যাশা করবো এবং এটা আমাদের প্রত্যাশা থাকবে যে সরকারের জায়গা থেকে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসবে। বিশেষ করে এই আন্দোলন নিয়ে ওনারা যেভাবে লাঠিপেটা করেছেন, গ্রেনেড হামলা করেছেন, সাউন্ড গ্রেনেড মেরেছেন এবং আপনার আপনার জল কামান ব্যবহার করেছেন, আমাদের অনেক প্রজাতন্ত্রের কর্মচারী এখানে আহত হয়েছেন এবং ভালোভাবে আহত হয়েছেন, অনেকে হসপিটালাইজ হয়েছেন। আমাদের জাতীয় গণপ্রত্যাশী জোটের একজন নেত্রী ইয়াসমিন আক্তার, সরকারি অধ্যাপক, তিনি আমাদের মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য, তিনি নিজে আহত হয়েছেন এবং আহত হয়ে তিনি কিন্তু তার পায়ে দেখেছি উনি ওখানে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছেন, পায়ে আপনার আহত অবস্থা এখনও আছেন। তো সব মিলিয়ে এখানে কিন্তু সরকার যেহেতু ফোর্স করেছে এবং এখানে যেহেতু কর্মচারীদের উপর যেহেতু সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে এখানে হামলা করা হয়েছে, সেই জায়গা থেকে একটা সিম্পিতি সরকারের তৈরি হওয়া উচিত। আমরা মনে করি সরকার এই ব্যাপারে সরকারের একটু সিম্পিতি তৈরি হবে এবং সরকার এই ব্যাপারে একটা ভালো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত এবং পে স্কেলের প্রজ্ঞাপনটাই সরকারের দেওয়া উচিত। আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন আপনারা জানেন, উনি কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। উনি বলেছেন যে আমি গভর্নর হিসাবে কোন ব্যর্থ হয়নি এবং আমি অর্থ উপদেষ্টা হিসাবে ব্যর্থ হব না, এটা কিন্তু তিনি বলেছেন। কিন্তু আমরা দেখেছি কি যে উনি এখন যদি এই প্রজ্ঞাপনটা না হয়, এটা তো ওনার একটা বড় চরম ব্যর্থতা। এটা একটা চরম ব্যর্থতা, এটা ওনার চরম ব্যর্থতা। যদি প্রজ্ঞাপনটা না হয় এটা ওনার জন্য চরম ব্যর্থতা হবে। তা আমরা এখন আশাবাদী যে উনি আসলে ব্যর্থ হবেন না, কিন্তু প্রজ্ঞাপন যদি না হয় তাহলে তো উনি আসলে আমরা মনে করবো যে উনি ব্যর্থ হয়েছেন। তো আমরা সরকারের কাছে এখনও আশা করতে চাই, যেহেতু আরও সময় আছে, যে সরকার এই প্রজ্ঞাপনটি দিবে, এটা আমরা আশা করতে চাই। তো আপনারা সবাই আপনাদের জায়গা থেকে একটু দোয়া করেন যাতে সরকারের শুভবুদ্ধি উদয় হয়, আর আল্লাহ তাআলা যাতে সরকারের উপর রহমত নাজিল করে এবং যারা এটাতে এই ব্যাপারে যারা ষড়যন্ত্র করেছে তাদের উপর যাতে আল্লাহ রহমত নাজিল করে এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের ভাগ্যের চাকা যাতে খুলে এবং যারা এটা নিয়ে লম্বা সময় ধরে কাজ করছেন তারা যাতে এটা পায়। আপনারা সবাই দোয়া করবেন, এটা সবাই একটু আমরা আমাদের জায়গা থেকে এখন তো আর চেষ্টা করার সুযোগ নেই, যেহেতু সময় একেবারেই কম। এখন দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।